আজ বুধবার 21শে আগস্ট 2024, 6 ভাদ্র। কথা তো শুরু হয়ে গেলেই গেল, মানে অনেকে কথা বলাটাকে একটা আর্ট হিসাবে না ধরে এটাকে নেগেটিভ হিসাবে ধরে। ওই ওই যে বলে না, কথায় কথা বাড়ে ভোজনে বাড়ে পেট। আসলে বিষয়টা তো এরকম না। কথার সৌন্দর্যে বাড়ে আড্ডার মেজাজ, কথার সৌন্দর্যে শব্দের লেবাজ। আনন্দের বিষয় কথা বলাটা, আড্ডা মারাটা একটা আনন্দের ব্যাপার। কিন্তু অনেকে ওইটাকে কথাটাকে একটা খারাপ, যে কথা বলে তার এই যোগ্যতাটাকে একটা খারাপ দৃষ্টিকোণ থেকে দেখে। আসলে তো তা হওয়ার কথা না, কারণ তা হবে কেন? কথা তো ইচ্ছা করলেই বলা যায় না, আর লাইন মতো কথা না বললে তো ওই কথার কোনো মূল্যও নেই। যে শুধু কথা বলে যায়, যার কোনো নিহিতার্থ নেই, মানে যার কোনো নিহিত অর্থ নেই, সেরকম কথা বলার তো কোনো যুক্তি থাকতে পারে না। আমাদের কথা বলার যে আমাদের যে বর্তমান যে একটা মনের ভাব প্রকাশের জন্য ভাষা ব্যবহার করে কথার মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ করি, তা ভাষা দিয়ে মোটামুটি 50 ভাগের উপরেই মেটানো সম্ভব। যেমন আমি তোমাকে ভালোবাসি, এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা অনেকভাবেই এটা প্রকাশ করা সম্ভব। কিন্তু ভাষা দিয়ে এটা খুব অল্প কয়েকটা শব্দ দিয়ে বলা সম্ভব। বেশি খুব একটা যে আমরা জানি এই ভাষার ব্যাপারে, আমি তোমাকে ভালোবাসি এই অনুভূতিটা যে আরও কয়েকভাবে প্রকাশ করা সম্ভব, এটা আসলে আমরা খুব একটা নিয়ে ভাবি না। আমি তোমাকে ভালোবাসি যে অনুভূতিতে বলি, এই অনুভূতিতে এই মানে সারকমস্টেন্স যে চিন্তা করে আমি আরও কয়েকটি বাক্য রচনা করতে পারি। কিন্তু যেহেতু আমি তোমাকে ভালোবাসি এটা সবাই বলে, আমি বলি, সে মানে আপনি বলেন, সবাই বলে, তো এই বলার অর্থ হচ্ছে যে একই কথা বারবার বলা, তো যেটা নতুন সৃষ্টি করার দরকার হয়। যেমন যে শিল্পী কবিতা লেখে, গান লেখে, কিংবা তার মধ্যে ভালোবাসার ওই অনুভূতিটা আসতে পারে, আর ওই অনুভূতি আসলে পরে সে আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা এতবার ব্যবহার করা হয়েছে যে সে নতুন শব্দ চিন্তা করতে বাধ্য হয়ে সে মনের ভাব প্রকাশ করার জন্যে বিভিন্ন ধরনের বাক্য রচনা করে। এই ছোট যেটা উদাহরণ দিলাম, আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা নিয়ে, তারপরে সে খুব বেশি দূর এগোইতে পারে, এই বিষয়টা এমন না। এই জন্য বললাম যে 50%-এর উপরে পূর্ণাঙ্গ ভাব বা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না। মানুষ চিন্তা করতে পারে অনেক, বলতে পারে খুব কম, কারণ তার ভাষার স্বল্পতা আছে, ভাষা জ্ঞানের স্বল্পতা আছে। ভাষা অনেক বড় ব্যাপার, এটা তার মগজ যতটা ক্যাপচার করতে পারে ততটা মুখ দিয়ে বলতে, শব্দ দিয়ে উচ্চারণ করতে পারা আসলে সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? সম্ভব হয় না কারণ আমরা যেটা মুখ দিয়ে বলতেছি, এটা বলার পিছনে আমাদের কান দিয়ে শোনা, চোখ দিয়ে দেখা, ইন্দ্রিয় দিয়ে অনুভূতি করা অনেকগুলো কাজের সাথে জড়িত আছে। প্রত্যেকটা ইন্দ্রিয়ের প্রত্যেকটা আলাদা আলাদা সিগন্যাল আছে, আলাদা আলাদা সিগন্যালের জন্য আলাদা আলাদা ভাব প্রকাশ করে। সবগুলো ভাব আমরা মুখ দিয়ে প্রকাশ করতে পারি না। আমরা শুধু যেটা আমাদের সিগনিফিকেন্ট যেটা আছে, মানে যেটাকে আমাদের কমান্ড সেন্টার, যেটাকে সবচেয়ে বেশি যেটার উপরে নির্ভর করে না, নির্বাচন করে। যে কথাটা যে আমি বলতেছি, এই কথাটা আমার ভিতর থেকে নির্বাচিত হয়ে বেরোচ্ছে, নির্বাচিত করে দেওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা নির্বাচন করে যে কথাটা বলা প্রয়োজন, সেই কথাটা, যে কথাটা বলতেছে, তার প্র্যাকটিস, তার দৈনন্দিন জীবন, তার চোখ কান নাক এবং তার অনুভূতি, এগুলো মিলিয়ে ওই শব্দগুলো উচ্চারিত হয়। শব্দগুলো উচ্চারিত হওয়ার ভেতর দিয়ে সে মনের ভাব প্রকাশ করে। মনের ভাব প্রকাশ করার জন্য যদি তার ভাষা জ্ঞান অনেক বিরাট হয়, অনেক বড় হয়, তাহলে পরে সে ভাষাগুলো দিয়ে অনেক সুন্দর করে কথা বলতে পারে, কিংবা লিখতে পারে। কিন্তু যার ভাষার জ্ঞান খুব বেশি দূর না, সে খুব বেশি বলতেও পারে না। আর ভাষা জ্ঞান সবার একরকম হয় না। মানুষের আচার আচরণ কিংবা ভাষা জ্ঞান কিংবা কোনো কিছুই, প্রত্যেকটা মানুষ, একজন মানুষের তার একজন মানুষের মেলে না। একজন মানুষ হাঁটতেছে, সে হয়তো একটা রকম করে পা ফেলতেছে, কিন্তু আরেকজন হাঁটতেছে, সে আরেক রকম করে পা ফেলতেছে।
যে হাঁটার যে বিষয়টা, এই হাঁটার বিষয়টাই ভিন্ন ভিন্ন রকমের। এই কেউ একজন আছে খুব সাবধানে পা ফেলতেছে, যারা একটু বয়স বেশি সে খুবই সাবধানে পা ফেলতেছে, দেখতেছে যে পায়ের নিচে কোনো কিছু আছে নাকি। যে একটু ইয়াং সে না দেখেই পা ফেলতেছে, কিংবা তাকে সে আস্তে আস্তে শিখতেছে পা ফেলানোটা। কেউ খুব চিন্তা করতেছে হাঁটতেছে, কেউ মাথা নিচা করে হাঁটতেছে, কেউ একটু পা প্রসারিত করে হাঁটতেছে, কেউ পা সংকুচিত করে হাঁটতেছে, কেউ অল্প জায়গার মধ্যে দ্রুত পা ফেলতেছে, আবার কেউ বেশি জায়গা নিয়ে হাঁটতেছে কিন্তু পা ফেলতেছে কম, জায়গা নিতেছে বেশি। তো এরকম মানুষের শব্দ উচ্চারণও এরকম। যেমন এক দোকানদার, চা সিগারেটের দোকানদার, তার কাছে যে একজন বলতেছে যে এই চা দে, তো দিয়ে বলেই শেষ। এখন এই দোকানদার কী চা দেবে, দুধ চা দেবে না রং চা দেবে? রং চা দিলে তার মধ্যে লেবু দেবে না আদা দেবে? আদা দেবে, লেবু দেবে না চিনি দেবে? আবার দুধ চা দিলে সেটার মধ্যে কি লিকার কি বেশি হবে না চিনি কম হবে, না চিনি খায় কিনা? এগুলো মেলা প্রশ্ন উত্তর আছে। দোকানদার হয়তো প্রশ্ন করলো যে কি রং চা না দুধ চা, তো সে হয়তো বললো যে রং চা। তাহলে দোকানদারকে আবার বলতে হবে রং চা হলে তার মধ্যে কি লেবু দিব? বললো যে হ্যাঁ দেন। তারপর আবার শুনলো চিনি দিব, হ্যাঁ দেন। তো এতগুলো প্রশ্ন করা লাগছে, কিন্তু যদি যে চাটা চাইলেও সে তার তার আচরণ, তার কথা বলার যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসগুলো যদি খুবই সাজানো থাকতো, সে বলতো যে লেবু দিয়ে একটা লাল চা দেন, চিনি কম দিন, কিংবা চিনি দিন না। একবারে বললেই লেখা মানে সমস্যাটা চুকে যেত। লেখা বললাম এই জন্য যে এই সমস্ত ভাষা চলে আসে। লেখা হলো এই জন্য যে ওই দোকানদার খানিকটা মেজাজ খারাপ করতেছে। তো এটা হচ্ছে মানসিক বিষয়। এটা যদি কেউ চিন্তা করে, সে এইটাকে চিন্তা করলে সে নিজেকে অনেক পারফেক্ট করতে পারবে। ভাষার যে ইউজিংটা নিয়ে চিন্তা করা উচিত, যে আমি তাকে যেটা বলতেছি এটা কি বলা ঠিক হচ্ছে না। যেমন দোকানদার আছে, তো একজন হয়তো একটু দামি সিগারেট খাবে, তো সে বলতে দুটো সিগারেট দেয়, মানে আপনি কোনো বালাই নেই, কারণ সে 20 টাকা দিয়ে একটা সিগারেট কিনবে। সে তার কাছে ওইটাকে তার ওইটা একটা উদ্দীপনা কাজ করতেছে যে সে একটা খারাপ কাজ করতে পারতেছে অনেক ব্যয় করে, কিংবা সে খুব বড় লোক, কিংবা সে খুব ব্যয়কারী। আসলে তার অপচয়, তার ইত্যাদি দিয়ে তার মানসিকভাবে উৎফুল্ল হইতেছে। ওই দোকানদারকে তার কেয়ার হইতেছে না, দোকানদারকে সে কেয়ার করতেছে না। আবার দোকানদার হয়তো ওইটা বুঝতে পারছে, তার হয়তো আবার খারাপ লাগতেছে যে আমার সমবয়স ছোটো বয়সে ছোটো, কিন্তু আমার তুতুগারি করতেছে, চার চার দোকান দেই বলে কি আমার কোনো মান সম্মান নেই? সে তখন আর একটু ভেতর দিক থেকে একটু মানে নেগেটিভ হয়ে যাচ্ছে। সে বলতেছে বাকি টাকা আছে, এরকম আর কি। তো ভাষার যে বিষয়টা, ওইটা হচ্ছে দোকানদার যদি বলতো যে ভাই আপনার কাছে এই নামের সিগারেট আছে, 100 টাকা বাকি হবে, এরকম ভাষার একেবারে সহজ ইউজিং ইউজিং বুঝতে গেলে এইগুলো বুঝতে হবে। তো ভাষার পরিধি অনেক অনেক অনেক, ভাষার পরিধি অনেক। ভাষা আসলে সব কিছুর সাথেই ভাষা জড়িত, সব কিছুর সাথেই ভাষা জড়িত। মানুষের জীবন সেই মানে সৃষ্টির কাল থেকে মানুষ যে জিনিসটার উপরে সবচাইতে বেশি, যে জিনিসটার দ্বারা সবচাইতে বেশি প্রভাবিত, সেটা হচ্ছে ভাষা। 2 নম্বর হচ্ছে তার চিন্তা শক্তি, আর 3 নম্বর হচ্ছে তার গায়ের শক্তি। মানে শারীরিক শক্তিটাও একটা ব্যাপার। শারীরিক শক্তি, শারীরিক কর্মদক্ষতা, কৌশল, এটা একটা ব্যাপার। যেমন মানুষ আর বানর কিংবা ইত্যাদি অন্যান্য প্রাণীর সাথে মানুষের যে একটা পার্থক্য আছে, মৌলিক পার্থক্য, সেটা তো তার শারীরিক ক্ষেত্রে সেটা প্রমাণিত। কারণ মানুষ হাত দিয়ে যেটা করতে পারে, অন্যান্য প্রাণীর হাত দিয়ে সেটা করতে পারে না। এখন অনেক ট্রেনিংয়ের মাধ্যমে হয়তো একটা হাতি একটা বটগাছ আঁকতে পারে, অনেক ট্রেনিং দেওয়ার পরে, কিন্তু ওইটা হাতির স্বভাব না, ওইটা হাতির করার কথাও না। কিন্তু ওইটা কিংবা একটা বানরকে দিয়ে কিংবা একটা শিম্পাঞ্জিকে দিয়ে একটা মানুষ হাত দিয়ে যেমন যেটা চিন্তা করে ওইটা বানাইতে পারে, ওইটা বানরকে দিয়ে বানানো সম্ভব না। মানুষ যেটা মাথা দিয়ে চিন্তা করে এটা হাত দিয়ে বের করতে পারে, কিংবা ওইভাবে হাতের কৌশলটা মানুষ সকল প্রাণীর চাইতে বেশি তার করায়ত্ত। আবার মানে বেশি কমের হিসাবটা তো করা যাবে না। যেমন একটা বাবুই পাখি যেভাবে তার চঞ্চু দিয়ে, তার পায়ের সাহায্যে, তার মুখের সাহায্যে যেভাবে সে একটা
বাবুই পাখি তার বাসা করে, ওরকম বাসা তো একটা মানুষের পক্ষে করা সম্ভব না, কিংবা মানুষের পক্ষে করা সম্ভব না এরকম না, কিন্তু সে এটা হাত দিয়ে করতে পারবে, অনেক দেখে দেখে করতে পারবে। কিন্তু একটা কাককে যদি একটা বানরের একটা বাবুই পাখির বাসা বানাইতে দেওয়া হয়, কাক এটা কখনোই করতে পারবে না, কাক এটা কোনোদিনও করতে পারবে না। কিন্তু মানুষ ইচ্ছা করলে কাকের বাসাও মতো একটা বাসা বানাইতে পারে, প্রায় কাছাকাছি সেম যেতে পারে। তো এই যে মানুষের জীবনযাপন, এই মানুষের সামগ্রিক জীবনযাপনের মধ্যেই ভাষা, শব্দ একটা মারাত্মক একটা একটা প্রভাবক হিসাবে কাজ করে। মানুষ তো জন্মলগ্ন থেকেই তো সে খুব কোনো কাজে দক্ষ হয়ে ওঠে না। তার তার জীবনযাপন, তার বেড়ে ওঠা, তার তার বেড়ে ওঠার সাথে তার ভাষা ব্যবহার। যেমন বাল্য বয়সে যদি একটা ছেলে কম কথা বলে, তাহলে ওটা সে ধরে নেয় যে এটা একটু মানে একটু বোকা টাইপের, কিংবা ভদ্র টাইপের, কিংবা একটু লাজুক টাইপের। আবার যদি একটু বেশি চিল্লে কান্দে, তাহলে পরে মনে করে যে এটা তো একেবারে দুরন্ত, এটা মাদ্রাসায় দিতে হবে। আবার যদি কেউ মানে খালি ঘুমায়, তাহলে মনে করবে যে এটা তো অলস হয়ে জন্ম নিছে। তো এইভাবে একটা বাচ্চা যখন স্কুলে যায়, তখন তার কাছে কী করে, তার কাছে শব্দ দিয়েই তো শোনে। আমাদের পৃথিবীতে জীবনযাপনটা তো শুরু হয় মানুষের স্কুল দিয়ে। ভদ্র যে সমাজটাকে আমরা ধরে নিই, সেই সমাজটা তো আসলে শিক্ষা ব্যবস্থাটা দিয়ে শুরু হয় আমাদের ভদ্র জীবনযাপনের তালিম। অর্থাৎ একটা ছেলে পৃথিবীর যে প্রান্তেই হোক, যদি তারা সব এমনি পাহাড় পর্বতের কিংবা গুহার মধ্যে এখনও অনেক মানুষ বাস করে, ওই মানুষ বাদে আমাদের স্বাভাবিক যে মানুষের বিষয়টা আমরা জানি, যেমন কতগুলো দেশ আছে, কতগুলো রাজধানী আছে, এই সমস্ত দেশের যে মানুষ আছে, প্রত্যেকটা মানুষ তার ভাষা দ্বারা নিয়ন্ত্রিত হয়, ভাষা দিয়ে সে তার জীবনযাপন করে। এখন এই ভাষা তো এক এক রকম, এক এক শব্দ এক এক রকম ভাষা, বিষয়টা এরকম না। মৌলিক ভাষাটা একই রকম। আপনি এই যে মা একটা শব্দ, আপনি পৃথিবীর যে কোনো ভাষাতেই যাবেন, দেখবেন যে মায়ের শব্দটা, মা যে ভাষাতেই উচ্চারণ হয়, মাদার। মাদার মানে মায়ের চাইতে আর একটু বেশি দিয়ে বানাইছে ওইটা। ওইরকম যে ভাষাতে আপনি, আরবিতে কিংবা হিব্রুতে, যে কোনো ভাষায় মা শব্দটাকে আপনি যদি স্পেসিফিকভাবে যদি আপনি এটাকে যদি গবেষণা করেন, এটুকু দেখবেন যে এর উচ্চারণটা আসলে মা থেকেই আসছে, মূল শব্দটা মা এগুলো থেকেই আসছে। এরকম একটা যেমন পুরুষ, নারী, এগুলো দেখবেন আপনি ম্যান, ওম্যান, এগুলো যদি গবেষণা করতে চান, দেখবেন যে একই জায়গা থেকেই শব্দটা আস্তে আস্তে উৎপন্ন হয়েছে। তারপরে এটা স্প্রেড করছে, ছড়ায় গেছে বিভিন্ন জায়গায় ছড়ায় যাওয়ার কারণে এরকম হয়েছে, বা ভাষার উচ্চারণটাকে একরকম হয়ে গেছে, হইতে পাল্টাইতে যে এটা হয়ে গেছে। আর ভাষার শব্দ এক রকম। তো এখানে আমার ব্যক্তিগত একটু কথা মনে পড়লো, এটা বলি। আমি আমার গান রচনার সময় কিংবা কবিতা রচনার সময় আমি অনেকগুলো শর্ত নিজে মেনে চলি। যেমন আমি কখনো মানে স্ল্যাং শব্দ মানে গালাগালি এইগুলো ব্যবহার করতে চাই না। তো এগুলো ব্যবহার করতে না চাই, তাহলে পরে এই অনুভূতিটা তো ব্যবহার করতে হবে। এই গালাগালি দিয়ে যে অনুভূতি আছে, এই অনুভূতিটা তো আমি ওই গালাগালি দিয়ে হয়তো ব্যবহার করলাম না, কিন্তু আমাকে তো অনুভূতিটা ব্যবহার করতে হবে। ওইরকম একটা টার্ম আমার লেখার মধ্যে, ওরকম একটা ক্যারেক্টার আমার লেখার মধ্যে আসতে পারে। তো ওই যদি লেখার মধ্যে ওই ক্যারেক্টারটা এসে যায়, তাহলে আমাকে তো ওই শব্দটাকে যেটা আমি রুলটা ফলো করি, সেটি হচ্ছে আমি ওর কাছাকাছি শব্দটা ব্যবহার করি, কিংবা এমন একটা শব্দ ব্যবহার করি যে ওই যে স্ল্যাং শব্দটা, ওটাই একটা মানে স্ল্যাং তো খারাপ একটা, মানে অশ্লীল একটা শব্দ। সেই শব্দটাকে আমি এমন একটা দুটো অক্ষর কিংবা একটা দুটি একার পরিবর্তন করে দিয়ে শব্দটার উচ্চারণ একই রেখে, বোধ একই রকম রেখে, শুধু ওর শ্রুতিটা শোনা যায় যেরকম, ওরকম না হয় এরকম করে ব্যবহার করার চেষ্টা করছি। তার একটা দুটো উদাহরণ আমি দিই। আমার একটা গান আছে, সেই গানটার মধ্যে একটা লাইন আছে এরকম: উড়া ধুড়া ঘোরে পাল্লু নাই কোনো খেয়াল, জীবনেরই সামনে গর্ত পেছনে শেয়াল, পাল্লু পাল্লু পরেছে আজ রঙ্গিলা পোশাক।
চোখেতে পড়েছে পাল্লু, টিনের সানগ্লাস, পাল্লু পাল্লু। রিক্সা ঘুরে, লোকাল ঘুরে ঘুরে ট্যাক্সি কার, কড়কড়া টাকার চোখে ধোঁয়ায় আধার, কড়কড়া টাকার চোখে ধোঁয়ায় আধার। এই যে কড়কড়া টাকার চোখে, আমি বললাম ধোঁয়ায় আধার, এটা আসলে এইভাবে তো আমাদের সমাজে বলে না। আমাদের সমাজে বলে কড়কড়া টাকায় চো। আমি আমি বলছি খ শব্দটাকে, শুধু খ শব্দটা আমি ব্যবহার করছি, দ শব্দটা ব্যবহার না করে। চো খেটা আমি ব্যবহার করছি, দেটা আমি ব্যবহার করিনি, দটা আমি ব্যবহার করিনি। অর্থাৎ মূল যে ফর্মটা আছে, শব্দ উচ্চারণ, শ্রুতি এবং এর যে শব্দ শ্রুতি মধুরতা আছে এটার মধ্যে, তো এটাকে আমি একই রেখে এর ভিতরে শুধু চো ক্ষয়কার খেটা, খটা আমি ব্যবহার করছি, শব্দটা পাল্টে গেছে। দেটা ব্যবহার করলে চোখের পরে যে একটা বাজে উচ্চারণ হতো, সেই উচ্চারণটা হলো না। এই ঠিক এরকম দ দিয়ে আর একটা শব্দ আছে, যেমন আমি কাউকে খুব আমার প্রথম দিকের ভিডিওতে, অনেক আগের, যখন প্রথম এই মোবাইল ক্যামেরা বের হয়, তখন খুব বেশি কেউ ভিডিও করে না, আমি একাই ভিডিও করি, একাই দিতাম। এগুলোর একটা অভিজ্ঞতা আছে, এটা একটু পরে বলতেছি। তো এইটা একটু বলে নিচ্ছি। তো সেটা হচ্ছে এই শব্দটা খুব জনপ্রিয় হয়েছে এখন। আমার অনেক শব্দই জনপ্রিয় আছে, যেমন আমরা বন্ধুরা বলতাম একটা, কিরে কেমন আছিস, আমি উত্তরে বলতাম আগেরটাই। তো এই আগেরটাই, অনেক প্রশ্নের উত্তরে আগেরটাই এই শব্দটা দিয়ে দেওয়া সম্ভব। তো এটা আমি আমার লেখার মধ্যে ব্যবহার করছি। যেমন এই গানের মধ্যে আছে, দৌড়ের উপর স্কুটার না পাইলে টেম্পো। এটাও একটা অপভ্রংশ শব্দ, অশ্লীল শব্দকে ব্যাকরণগত শুদ্ধ করে এনে এখানে আনা হয়েছে। আমি খুব ব্যবহার করি ওই যে, যেমন ধাড়ি দেওয়ার সময় মাদার বোর্ড, আমার এই শব্দটা খুব ব্যবহার হচ্ছে, মাদার বোর্ড। আমি আমার ব্যবহার করার আগে আমি কাউকে এরকম ঝাড়ি দিয়ে মাদার বোর্ড বলাটাকে, আমি কাউকে, মাদার বোর্ড আছে কম্পিউটারের মাদার বোর্ড, এটা এভাবে ব্যবহার হয়েছে। কিন্তু মাদার বোর্ড, ওই যে চ আর দয়ের পার্থক্য, এই এই পার্থক্যটাকে আমি এটা এইভাবে হয়েছে। হ্যাঁ, তো শব্দ আমি আমি চেষ্টা করছি যেন শব্দ মানে বাক্য রচনার শ্রুতি মধুরতা যেন ঠিক থাকে, এবং যে বাক্য রচনাটা সমাজে প্রচলিত কথ্য প্রবাদ প্রবচন আকারে তৈরি হয়ে গেছে, ওটাকে সম্পূর্ণ বিনাশ না করে একটা দুটো শব্দ, অক্ষর, আকার, একার, কমা ইত্যাদি পরিবর্তন করে দিলেই ওই উচ্চারণটা আর অশ্লীল থেকে বের করে আনা সম্ভব ওই শব্দটাকে। এটা আমার ব্যক্তিগত ভাবে আমি এগুলো স্মরণ করি। তো আজকে তো বৃষ্টি, এই যে বৃষ্টির আনাগোনা চলতেছে, একটু দেখাই, আবার কথা বলি। কথা তো ধরছে, কথা বললে তো কথা বলাই লাগে। এই যে বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, দেখাই একটু। ও এটাই হয় না, এই যে একটু গাছ টাছ দেখাই, কথা বলতে বলতে একটু গাছ টাছ দেখাই। তো এই এরকম যখন বৃষ্টির দিন, তখন বৃষ্টির দিনে একটা খুব সহজ একটা জিনিস আমরা করি, যে খিচুড়ি আর গরুর মাংস, এরকম একটা অনুভূতি আছে আমাদের সবারই, আমার একার না। তো আরও যেটা আছে সেটা অনেকের এক এক জন এক এক রকম, এক এক বয়সে এক এক রকম, কিংবা বন্ধুদের সাথে একরকম, আবার যারা আত্মীয় স্বজন তাদের সাথে এক এক রকম, আলোচনা এক এক রকম, এক একজনের সাথে হয়। এই যে গাছ দেখালাম, এখন এই যে এটা করে রাখা হয়েছে, এই যে আজকে ফুল টুল দিয়ে এটা করা হচ্ছে। এই যে ওইখানে আবার একটা কাগজ দিয়ে নাম লেখা হয়েছে, ওই যে ডুবে যাচ্ছে, কাগজ দিয়ে নাম লেখা হচ্ছে হয়েছে।
এই যে আবার তো হয় কি অনেক সময় তো আমি ভিডিও করা তো খুব এনজয় করি, এটা তো অনেকে জানে যে দরজায় আবার কি আসলে দেখি একটু। অনেক বাতাস নজরে লাগায়নি। মাছগুলো খুবই অসাধারণ। এরকম মানে বৃষ্টিও হচ্ছে, কিছু বৃষ্টি আছে আবার এরকম আর কি। এই যে বৃষ্টি হচ্ছে, দেখা যায় দেখা যায় ওই যে ওই ছাদে যে ফুটছে, ফুল ফুটছে, আবার এখানেও ফুল আছে। এই যে ফুল দেখা যায় কিনা, এই যে ফুল হয়তো দেখা যাচ্ছে। দেখতে পেয়েছেন। বৃষ্টি নিয়ে আবার একটু গানের মতো আছে। ইশকি মিষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি, তালকি তারাতে জলকি ফোটাতে, আমি কি তোমাতে তুমি কি আমাতে, আজ হবে কিছু সৃষ্টি। ইস কি মিষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি, তালকি তারাতে জলকি ফোটাতে, আমি কি তোমাতে তুমি কি আমাতে, আজ হবে কিছু সৃষ্টি। ইস কি বৃষ্টি
ইশকে মিষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি। এই বৃষ্টি আবার আছে বৃষ্টি বৃষ্টির একটা কবিতা আছে। কবিতাটা হলো এরকম, বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি, না ভিজলে বাসি, ঝড় মাটি কাদা, সাদা পানি ঘোলা পানি, সাদা পানিতে আকাশ, ঘোলা পানিতে কোলা ব্যাঙ বাস করে। খুবই ছোট কবিতা। তো এই কবিতার সাথে আমি দুটো কবিতা একবারে একসাথে লিখছিলাম। সেটা এই কবিতাটার একটা সারমর্ম হলো এই, বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি। কবিতাটার নাম হচ্ছে বৃষ্টি। কবিতাটির শিরোনাম বৃষ্টি। বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি, না ভিজলে বাসি, ঝড় মাটি কাদা, সাদা পানি ঘোলা পানি, সাদা পানিতে আকাশ, ঘোলা পানিতে কোলা ব্যাঙ বাস করে। তো এটার যে মানে বললাম যে দুটো কবিতা একদিন একসাথে লিখছি, অনেক পুরনো, এটা প্রায় 35 বছর আগের লেখা। তো তখন আবার একটা কবিতা লিখছি এরকম, ভালো আছি, খুব ভালো আছি, ভালো থাকতে এখন পরিমিত পুষ্টিকর সুস্বাদু খাদ্য প্রয়োজন, ভালো থাকতে এখন তোমাকে প্রয়োজন নেই। কবিতার শিরোনাম খুব সহজ, এটা মুখস্থ করাও খুব সহজ। আর যদি কেউ ভিডিওটা শোনেন তাহলে একবার দুইবার শুনবেন, দেখবেন যে বলতে পারবেন, পরে বলতে পারবেন সৈয়দ এনায়েত আলীর কবিতা আমার মুখস্থ আছে। কবিতার নাম কি? ভালো আছি। শিরোনাম, কবিতার শিরোনাম ভালো আছি। ভালো আছি, খুব ভালো আছি, ভালো থাকতে এখন শুধু পরিমিত পুষ্টিকর সুস্বাদু খাদ্য প্রয়োজন। ভালো আছি, খুব ভালো আছি, ভালো থাকতে এখন তোমাকে প্রয়োজন নেই। এরও সানের নজরে দুইটা কবিতা মানে হঠাৎ আছে যে এক সময় অনেকগুলো কবিতা লিখে ফেলতে হয়। যারা কবিতা নিয়ে এরকম উন্মাদনায় ভোগে, উদ্দীপনায় থাকে, তারা এরকম করে। আমি তো করি। আমি তো 1 বছর লিখছি হচ্ছে দৈনিক পত্রিকার উপরে। আমি একটা জায়গায় ছিলাম একটা সময়, ছাত্র জীবনের শেষের দিকে। তো সেই জায়গাটা একটা মার্কেটের দোতলা, নিচতলায় হচ্ছে সবজি মার্কেট, দোতলায় হচ্ছে মানে দোতলা তখনও মানে বিল্ডিং কমপ্লিট, দোতলা তিনতলা, কিন্তু তখনও এই মার্কেটটা আসলে পুরো মার্কেট ছিল আমি যখন নিয়েছি। এখন খুব জনপ্রিয় মার্কেট, এটা এখন খুবই জনপ্রিয়, মানে ঢাকা শহরের কয়েকটা মানে ব্যস্ত মার্কেটের মধ্যে সেটা একটা। তো এখানে একটা ছোট একটা রুমে থাকতাম। তো কাগজ তখন মানে এত লিখতাম, কাগজ কলমের একটা শর্টেজ, মানে অপ্রাপ্ততা, মানে দুর্মূল্য না, কিন্তু ওইটা সহজভাবে ওইভাবে লেখা হয়ে যেত, যে কাগজে নিতাম পড়ে যেত। পরে একটা চিন্তা করলাম যে অনেকগুলো দৈনিক পত্রিকা আমার গাদি দিয়ে গেছে, আমি দৈনিক পত্রিকার সময় রাখি, যেমন এখনও রাখি। ওই যে আরেকটা প্রতিদিন রাখি, বাংলা ইংরেজি, এটা আমার স্বভাব। ওই যে পত্রিকার গাদে, ওই যে পাশেই থাকে, যাই হোক এগুলো না। তো ওই তখন আবার একটা না 2-3টে আমি ওই সিগনেচার পেন গিফট পেলাম, একটু মোটা দাগ হয়,
ওটা দিয়ে দৈনিক পত্রিকার উপর লিখতাম। আমি একটু বড় বড় করে লিখতাম, খুবই মজা। আর সেগুলো হারায় গেলে হারায় যায় না আসলে, ওই দোকান যে ভাড়া নিছিল তার ছোটো ভাই ওইগুলো সব বিক্রি করে ফেলে ওজন দিয়ে। অনেক আমার লেখা, ওর মধ্যে উপন্যাস আছে, ওর মধ্যে ছোটো গল্প আছে, বড় গল্প আছে, কাব্য আছে, মহাকাব্য আছে, ওর মধ্যে অনেক কিছু ছিল ওটার মধ্যে। মানে অনেক, প্রায় 2 মণ হবে আমার। 2টে 3টে, কোনোদিন 4টে, কোনোদিন 5টা পত্রিকা আমি একবারে কিনতাম। মানে পত্রিকা এগুলো ছিল খুবই একটা আকর্ষণীয় একটা জিনিস আমার কাছে। আমি পড়ার জন্যে হয়তো সব পড়তাম না কোনো পত্রিকায়, কোনো কোনো অংশ বা সিরিজ আগে এরকম থাকতো যে একজন লেখক একটা পত্রিকায় দীর্ঘ লেখা লিখতেছে, পর্যায়ক্রমে ওটা বেরোয় জন্য ওটা নেওয়া লাগতো। আর কবিতার পড়ুর পত্র থাকতো। আমি জীবনে কোনোদিনও দৈনিক পত্রিকায় লিখিনি। দৈনিক পত্রিকায় কবিতা লিখবো না, এটা হলো আমার প্রতিজ্ঞা। দৈনিক পত্রিকায় কিছুই লিখবো না, এটা আমার হলো প্রতিজ্ঞা। আমি প্রথম থেকেই, প্রায় বাল্যকাল থেকেই, আমি যখন থেকে পত্রিকা পড়ি তখন থেকে আমার কাছে মনে হয়েছে এটা খুবই দরকারি জিনিস, কিন্তু এখানকার লেখাগুলো আসতে। আর এইখানে লেখা মানে একটা জনপ্রিয় হবো, একটা এস্টাবলিশমেন্ট হবে, এরকম একটা ব্যাপার। আর আমি তো এস্টাবলিশড হতে চাইনি, কখনোই এখনও এস্টাবলিশড হতে চাই না। আমি এখনও এস্টাবলিশড হতে চাই না, আমি কখনোই এস্টাবলিশড হতে চাই না। আপনারা জানেন, অনেকেই জানেন না, কেউই জানে না আমি কী কাজ করি, কী চাকরি করি, কী জব করি। অনেকে জানে যে আমি একটা বিদেশি কোম্পানিতে কাজ করি, একটা বড় একটা কোম্পানিতে। বড় মানে বাংলাদেশ মানে পৃথিবীর সবচেয়ে বড় যে লোক, বড় মানুষ যে, তার প্রতিষ্ঠিত কোম্পানিতে আমি তার অধীনে চাকরি করি। এটা সত্য। কিন্তু আমি ওইভাবে কখন আমার আইডিতে যে ওগুলো পাবেন না খুঁজে। আমি আমার ব্যক্তি পরিচয় আমি এটা দিতে চাই না। আমার পোস্টটাও ডিরেক্টর লেভেলের পোস্ট। হ্যাঁ, এটা 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 আমি কখনো আমার কর্মজীবন আমি এস্টাবলিশড হবো, এবং এই চাকরিটা আমার এস্টাবলিশমেন্টের অংশ হিসেবে পড়ে না। এটা আমার কোনো এস্টাবলিশমেন্টের যোগ্যতা আমি এটা 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 আমি পাইনি। এটা আমি ফ্রেন্ডশিপ হিসাবে আমি পাইছি, যদি অরিজিনালি সত্যি কথা। যিনি আমাকে চাকরিটা দিচ্ছেন তিনি একজন নারী, তার হাজব্যান্ড আমার ফ্রেন্ড বড় ভাই, 2 বছরের সিনিয়র। তার সাথে আমার খুবই ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক, মানে দীর্ঘদিনের, তাও প্রায় অনেক দিনের। তো তার মাধ্যমে এটা হয়েছে। এটা অযোগ্যতা আবার তা না, এখানে অবশ্যই আমি পারফেক্ট। এখানকার আমার যোগ্যতা আছে, আমার কাজ আছে, আমার ইতিহাস আছে। এগুলো যদি কেউ কখনো আমার পরবর্তীতে আমি এটা যাতে কেউ গবেষণা করে না পাই, ব্যবস্থা করে রেখে যাচ্ছি। কিন্তু পেয়েই যাবে একসময়। এই মানে রেকর্ডিংয়ের যুগে কেউ পাবে না এরকম না, পেয়ে যাবে। তো আমি এটাকে বিস্তারিত বলি না, বলবো একদিন, বলার না কোথাও হয়তো বলছি একটু একটু, কিংবা কোনো সভা, সিম্পোজিয়াম, সেমিনারে আমাকে যেতে হয়, আমি যাই। আমি চেষ্টা করি যেন আমি এটা থেকে, আমার ব্যক্তি জীবনের এই প্রভাব থেকে আমি মুক্ত থাকতে পারি। মুক্ত থাকার জন্য যা যা করা দরকার তা আমি করি। আমি আমার পরিচয় ওইরকমভাবে কাউকে দিই না। আমি অনিক শাহ আমার পরিচয়। আমি আমি যখন শিল্প সাহিত্যের মানুষদের সাথে মিশি, সবাই আমাকে অনিক শাহ হিসেবে জানে। আমি সৈয়দ ইনায়েত আলী, একটা পরিপাটি মানুষ। পরিপাটি মানে আমরা আমাদের ফ্যাশন, আমরা তো অত্যাধুনিক ছিলাম। আমরা যদিও আমাদের গ্রাম ছিল, কিন্তু গ্রাম মানে এটা 68,000 গ্রামের মধ্যে 10টা বিখ্যাত গ্রামের মধ্যে একটা। আমার গ্রামের নাম শ্রীনগর। শ্রীনগর আছেই পৃথিবীতে 4-5টা। কাশ্মীরেও একটা আছে শ্রীনগর, তারপরে এই যে এইখানে একটা আছে, যে ঢাকার পাশেই নবপুর শ্রীনগর আছে। আর আমারটা হলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর বাজার। এই শ্রীনগর বাজার কুমার নদের পাড়ে অবস্থিত। এই বাজারের মাঝখানে আমার বাড়ি, মাঝখানে আমার কাপড়ের দোকান, মাঝখানে আমার পেঁয়াজের মার্কেট, আমাদের শ্রীনগর বাজারে। অর্থাৎ আমরা গ্রামের হলেও আমরা ওই আধুনিকতা কিংবা ওই আর্থিক সচ্ছল পরিবারের মধ্যে যারা পড়ে, যারা পড়ে অত্যন্ত জ্ঞানী পিতামাতার সন্তান হওয়ার যোগ্যতা অর্জন করেন যারা, আমি সেরকম পরিবার থেকে, সেই পরিবার থেকে উঠে আসা মানুষ। আমার ভাই বোন সব দেশে বিদেশে, আমার ভাই বোন ভাস্তা ভাস্তি, এরা নাম করা লোক, এরা অত্যন্ত পতিতযশা লোক। আমরা 7 ভাই বোন, আমার আব্বা, আমার কাকা, আমার ভাই, চাচাতো ভাই, আপন ভাই যারা আছে, প্রত্যেকেই এরা যার যার জায়গায় খুবই নাম করা লোক। এগুলো আমার বলার অবকাশ নেই। আর এই কথার মধ্যে আমি বেশি বললে কথাগুলো নষ্ট হয়ে যায়। বলতে বলতে বলে ফেলতেছিলাম। যাই হোক, এটা এই ভিডিও করার যে মজাটা, সেটা হলো যে এটা
ইচ্ছা করলে এটাকে অনলাইনে দেওয়া যায়, ইচ্ছা করলে আবার এটাকে অনলাইনে নাও দেওয়া যায়। তো এইগুলো করতে করতেই তো চলে গেল। এই যে ভিডিও করতে চাইলাম, এই শখটাও মিটে গেল অনেকটা। শখ মেটা তো খুব কঠিন হিসাব। আর ক্যামেরার প্রতি আমার বিশেষ দুর্বলতার কারণ হলো ক্যামেরাটা এত মজার যে এটা ভিডিওতে এটা প্রায় বাস্তবতা বা তো তুলে রাখে। যেমন আজকে আমি কী কী করলাম এর মধ্যে একটা কিছু আছে, সামান্য হলেও কিছুটা বর্ণনা দিতে পারলাম, সামান্য হলেও কিছুটা রেকর্ডিং করে রাখতে পারলাম। এক ধরনের কেউ শুনবে, কোনো দর্শক এটা শুনবে, এই ধারণাও আছে ভেতরে। এর উত্তম পুরুষ থেকেও বলতেছি, যেন কাউকে বলতেছি যে কথাগুলো আমার শুনতেছে, খুব চিন্তা ভাবনাও করতেছি যেন খারাপ কিছু বলে না ফেলি। আবার খুব মানে খুব ভালো 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 বললাম, এটা ভালো, ওইটা ভালো, সবুজ ভালো, লাল ভালো, দেশ ভালো, পাখি ভালো, নদী ভালো, তুমি শুধু ভালো না, এরকম এরকম তো করা যাবে না। করতে হলে নিজেরই জানার জন্যই, যে আমি বলতেছি না আমি নিজে অনেক কিছু এটা নিজে উপলব্ধি করতেছি। আর একজন যে শুনতেছে, এটা যে শুনতেছে সে যে কে তা তো আমি জানি না, আমি নিজেকেই আমার সামনে উপস্থাপন করতেছি। আমার সামনে একজনকে দাঁড়া করে রেখে আমি কথা বলতেছি, সে কে তা তো আমি জানি না। এটা একজন হইতে পারে, 1000জন হইতে পারে, অনেকজন হইতে পারে। আর এটার চাপ নাই, কারণ হলো এটার কোনো রকম কোনো চাপ নাই, রাজনৈতিক কোনো চাপ নাই। কোনো কালে কোশ্চিনকালে আমার জীবনের উপর রাজনৈতিক প্রভাব ফেলছে, কিন্তু আমি রাজনৈতিক মতাদর্শে কখনো আমি সাপোর্ট করিনি কাউকে কখনো। হ্যাঁ, আমি সাপোর্ট করছি যারা সরকার বিরোধী একটা অবস্থানকে আমি সাপোর্ট করছি সবসময়। যেমন আমি এই দীর্ঘদিন যাবৎ বলতেছি যে সরকার যে তৈরি হচ্ছে আমাদের, এই নতুন সংবিধান করতে হবে, সামান্য কয়েক পৃষ্ঠা সংবিধানের পৃষ্ঠা থাকবে লেখা, আর যেগুলো আছে ওগুলো লেখাই থাকবে, আর কয়েক পৃষ্ঠা নতুন লিখে নিতে হবে সংবিধান। আর এই সংবিধানের দিনে নির্বাচন হবে ভোট হবে মোবাইলের মাধ্যমে। ভোট কেনা বেচা করা যাবে। কারণ কি, ভোট আপনি দেখবেন আধুনিক বিশ্বে নির্বাচনী তহবিল সংগ্রহ করে আমেরিকায় করে, কী করে ওটা সভা সেমিনার করে, এটা পোস্টার করে। কারণ কি, কারণ মানুষকে জানায়। মানুষকে আপনি টাকা দিতে পারবেন না, কিন্তু আপনি মানুষের পিছনে টাকা খরচ করতে পারবেন। এই যে শুভঙ্করের ফাঁকিটা, এইটাকে বন্ধ করতে হবে। ভোট টাকা দিয়ে কেনা যাবে। যে আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনি আমার দেশকে উন্নয়ন করবেন, আপনি আমার জীবনযাপনকে উন্নয়ন করবেন, তার আগে কিছুটা আমার ব্যক্তিগত উন্নয়ন করলেন আপনি। আমার নাম সাধারণ জনগণের বলতেছি। এখন বলে যে ওই আমেরিকার এত বড় আধুনিক রাষ্ট্র, জ্ঞানী বিজ্ঞানী রাষ্ট্র, তারা তো ভোট কেনা বেচা করে না, তাই তারা তো টাকা সংগ্রহ করে। টাকা সংগ্রহ করে কী করে, এটা পানিতে ফেলে দেয়। একটাই কথা, ওই টাকাটা মানুষকে দেওয়া যাবে না। কেন মানুষকে দেওয়া যাবে না? মানুষকে আপনি জানাবেন কে? মানুষকে আপনি টাকা দিলে আপনার আরও সমস্যা হয়। টাকা দিলে তো ভালো, আপনি মানুষকে টাকা দিয়ে ভোট কেনা যাবে, এটা করতে হবে। এটা আমি সবসময় বলি। এখন প্রায় ভিডিওতেই এই সামান্য কথাটা বলে ফেলাই যে ভোট কেনাবেচা করার সুযোগ দিতে হবে। ভোট হবে মোবাইলে। আর ভোট কেন 5 বছর 1 বছর পরে হবে? ভোট মোবাইলের জিনিস। এটা নির্বাচন একটা কর্তৃপক্ষ থাকবে, তারা যারা মোবাইল ভোটার যারা আছে, বিভিন্ন স্তরের ভোটার থাকবে, তাদেরকে প্রশ্ন করবে যে এটা কি চলবে কিনা। তারা উত্তর দেবে হ্যাঁ অথবা না। তার পার্সেন্টেজ অনুযায়ী ওইটা হবে, ডাটা কালেকশন হয়ে ওইটাকে সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত চলে যাবে যারা ভোটে নির্বাচিত তাদের কাছে। তারা ওইটাকে আবার নির্বাচন করে তারা ওইটাকে পাশ করে দেবে। পাশ করে দিলে কি আইনটাকে লিখে রাখতে হবে খাতার মধ্যে? কেন খাতার মধ্যে বেশি লিখে রাখতে হবে কেন? এখন তো ভিডিও করলে হয়ে যেতেছে, ভিডিও যা হইতেছে তা ইচ্ছা করলে তার লেখা বেরিয়ে যেতেছে। সংবিধান কি খালি কাগজে লিখতে হবে? সংবিধানে ভিডিও করে রাখা যাবে না? একসময় তো কাগজ বিরল হয়ে যাবে, কাগজ তো একসময় থাকবে না। কাগজ সভ্যতার সময় তো শেষ, কাগজ সভ্যতার সময় শেষ। একটা জিনিস আপনি দেখাইতে পারবেন না, সংবিধান একটা বই, একটা যুক্তিও দেখাইতে পারবেন না কাগজের বই তৈরির পিছনে। আপনি 1 লাখ টাকার বই কিনে আপনি ঘরে রাখতে পারবেন? 1 লাখ টাকার বই কিনলে এমন জায়গায় আটকাবে যেখানে একজন মানুষ ঘুমাইতে পারে। ঢাকা শহরে একজন মানুষ ঘুমানোর জায়গার অর্থ বোঝা যায়? একটা আলমারির মধ্যে আপনি বই রাখবেন, 1 লাখ টাকার বই রাখলে মানে কি ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। ওই বই আপনি পড়বেন, তার চাইতে আপনি মোবাইলের মধ্যে কিংবা ইসের মধ্যে আপনি ওইটা পেয়ে যেতেছেন। যে অনেক বই পাওয়া যায় না, অনেক বই যেন পাওয়া যায় না, আরেকজনকে বলেন যে ওই বইটা কিনে ছবি তুলে আপনাকে পাঠিয়ে দেওয়ার জন্য। পাওয়া যায় না মানে কি, আপনি কোনো যুক্তি দিতে পারবেন না যে কাগজের বই প্রকাশের পিছনে। সুতরাং সংবিধান যা আছে ওইটা থাক, ওইভাবে কাগজের পুস্তক আছে আরও প্রকাশ করেন, কিংবা দৈনিক একটা করে করেন। এটা তো এটাকে বুঝতে হবে। আমি আশা করি এক সময় নির্বাচন হবে ভোটে,
এবং বৈধভাবে ভোট কেনাবেচা করা যাবে। কেউ যদি কাউকে মুখ দুটো মিষ্টি কথা বলে তাকে ফোন ধরি। আসসালামু আলাইকুম। যাই হোক, ফোন আসে, অনেক ফোন ধরতে হয়, অনেক ফোন না ধরলেও হয়। আবার কোনো কোনো ফোন ধরার মধ্যে মজাও আছে। এই ফোনটাকে আমি আবার ব্যাক করলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ভালো আছি বাবলু ভাই। বাসায় আছি। ও, বৃষ্টি হয় তো বাবলু ভাই? না, হালকা পাতলা হইতেছে। হ্যাঁ হ্যাঁ, না আমি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখা যাক বাবলু ভাই। কোনো এডিটে গেছে না, হ্যাঁ, কোনো এডিটে না, সবার সাথে ও, না না, ঠিক আছে। এ, ঠিক আছে, সবই ঠিক আছে। বেরোন, আপনি বাসা থেকে বেরোন না তো নাকি বেরোন? ও, হ্যাঁ হ্যাঁ, দোয়া রাখেন, দোয়া করেন। ওকে ওকে, আসসালামু আলাইকুম। তারপরেও একটা একটা সময় ছিল, যখন এই যে এই মোবাইল ক্যামেরা ইত্যাদি খুবই দামি একটা জিনিস ছিল। মানে একটা ছবি যদি তৈরি করা লাগতো, মানে একটা পাসপোর্ট সাইজের ছবি যদি করা লাগতো, তাহলে যাওয়া যাইতে হতো স্টুডিওতে, চুল টুল কাটায় সুন্দর করে রেডি হয়ে যাওয়া। তো তারপরে স্টুডিওতে যে ছবি তুলে দিত, সে নিয়ে বসাইতো, তারপরে লাইট টাইট জ্বালাইতো, একটা অনেক বড় ধরনের একটা একটা বাক্সের মতো লম্বা জাতীয় ওই বর্তমান সময়ে যেমন ওই হটপট আছে না, 3 বাটিওয়ালা হটপট, ঠিক ওই সাইজের একটা বড় ওজন আলা একটা স্ট্যান্ডের পর রাইখে ওইটা দিয়ে ছবি তুলতো। তারপর ওইটাকে পানির মধ্যে ওইটাকে ভিজাই, ওইটা ফিল্মটাকে ভিজাইতো, তারপর কাগজটাকে ভিজাইতো, তারপরে কাগজের থেকে ওইরকম করে বিভিন্নভাবে ওই নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে প্রিন্ট, এভাবে জিনিসগুলো এইভাবে ছবিটা পাইতে হইতো। এবং ছবিটার নাম্বার থাকতো, প্রত্যেকটা ছবির নাম্বার থাকতো, প্রত্যেকটা ছবির রসিদ থাকতো, কবে ওইটাকে পাওয়া যাবে ওইটা ডেট দিয়ে দিত, হয়তো 5 দিন, 4 দিন, 10 দিন পরেও দিত। তারপর যে ছবিটা নেওয়া লাগতো। আর যদি কেউ যদি ওই ছবিটাকে যদি সে মানে একটা স্মৃতি হিসাবে রাখতে চায়, মানে ওই স্টুডিওতে ভালো সুন্দর চেয়ার থাকতো, টাই থাকতো, চিরুনি থাকতো, এমনকি পরচুলা থাকতো, তারপরে পাউডার থাকতো, এইরকম করে আবার সুন্দর সুন্দর দৃশ্য সাজানো থাকতো, গাছের দৃশ্য, তারপরে মনে করেন তাজমহলের দৃশ্য, একটা ময়ূরের দৃশ্য, কিংবা সুন্দর একটা গাছের দৃশ্য, এগুলোর পিছনে রেখে ছবি তোলা হয়তো খুব স্টাইলে দাঁড়াইয়ে, এক পা উঁচু করে আর পা নিচু করে, কিংবা স্বামী স্ত্রী হলে দুজনে সুন্দর করে দাঁড়ায় হাত পা শক্ত করে, কিংবা তার মধ্যে যদি একটা ছেলে থাকে তাহলে মাঝখানে থাকবে, যদি একটা ছেলে একটা মেয়ে থাকে তাহলে সাজানো থাকবে। এইভাবে করে করে ওই ছবিগুলো তোলা হতো। এটা তখন সাদা কালো ছবি। তো এটা তুলে দেখা যেত যে আচ্ছা, ছবিটা ভালো হয়েছে, তাহলে পরে 2-4 কপি করা হতো, 1-2 কপি আবার বাঁধানোর জন্য দেওয়া হতো, বাঁধা ওইটা ঘরে রাখা হতো। বাঁধানো আবার অনেক পয়সা কড়ির ব্যাপার ছিল, কাজ দিয়ে বাঁধাইয়ে সুন্দর করে ঘরে ওইটাকে রাখা হতো। আম, সেই পর্যায় পর্যন্ত যাইতে একটা বিরাট ব্যয়বহুল একটা ব্যাপার ছিল। এটা হলো সাদা কালোর যুগ। তারপর আসলো কালার। এই মোবাইল ফোনের আগে যেটা সবচেয়ে জনপ্রিয় হলো সেটা হলো ওই ফুজি ফিল্ম, কালার ফিল্ম। ক্যামেরার ভিতরে ওই 30টা, 32টা, 28টা, 29টা ফিল্ম থাকতো। ওইগুলো ফিল্ম নিয়ে আসতে হতো। সেই আমলে ফিল্মগুলোর দাম ছিল 125 টাকা, 150 টাকা। এখন মনে হয় একটু বেশি,
আর সেই আমলে 100 টাকা মানে বর্তমান সময়ের প্রায় 5,000 টাকার সমান। 30 বছর আগের 1,125 টাকা মানে অনেক, 10,000 টাকা, সর্বনিম্ন 10,000 টাকার সমান। তো সেইটাকে নিয়ে ছবি তোলা হয়তো, ছবি তুলে আবার ওইটার ছবি তোলার জন্য আবার ব্যাটারি লাগতো, পেন্সিল ব্যাটারি লাগতো মোবাইল এই যে ক্যামেরার মধ্যে 2টো করে। ওই ব্যাটারিতে আবার যে মানে অনেকগুলো ফ্ল্যাশ হতো তা না, অল্প কিছু ফ্ল্যাশ হতো, সাপোর্টিং ব্যাটারি রাখা লাগতো নিয়ে তারপরে ওই তবে ওই ফিল্ম দিয়ে ওইটা পাওয়া যেত। পরবর্তীতে এই ডিজিটাল ফরম্যাটের আগে সেমি ডিজিটাল একটা আসে, যে ফিল্ম এবং স্ক্রিন, মানে স্ক্রিনটা যা দূর থেকে ফোকাস দেখতে হতো ওইটাকে স্ক্রিনে নিয়ে আসে, ওই ফিল্ম ছিল। কিন্তু এখন তো আর ফিল্মও শেষ হয়ে গেছে, এখন মেমোরি কার্ডে চলে আসছে। এখন তো এই যে সুবিধাটা আমাদের জীবনে, আমরা যে কষ্ট করতাম, সেই কষ্ট করে যে একটু ছবি তুলতে পারতাম, তারপরে ভিডিও করার বিষয়টা আসলো অনেক পরে। এরপরে আসলো যে মোবাইল যে আসলো, এরপরে যে আমরা সিনেমা দেখতাম, এই সিনেমায় এরকম ভিডিও দেখতাম এবং এটা কল্পনা করতাম যে ভিডিওগুলো কেমনে কীভাবে হয়, এইভাবে এটা কীভাবে এটা হয়, অনেক অনেক চিন্তা করতাম। আমরা অনেক সিনেমা দেখতাম, আমাদের সময়টা ছিল সিনেমার সময়। আমরা প্রায় 45 কিলোমিটার সাইকেল চালায় যায় সিনেমা দেখে, আবার 45 কিলোমিটার চালায় চলে আসছি। আমার বন্ধুরা মিলে, তাদের নাম আমি এখন বলতেছি না, আমার ক্লাস ফ্রেন্ড তারা, তাদের সাথে বাল্য বয়সে 7-8-এ পড়ি, তখন বাইসাইকেল চালায় চলে আসছি ফরিদপুর শহরে। এসে বনলতা সিনেমা হলে সিনেমা দেখছি। বনলতা আরেকটা, বনলতা না, এই পাশে আরেকটা ছিল, বনলতা তখন হয়নি, এই পাশে মূল যেটা ছিল, ওটির নাম এখন ভুলে গেছি, কী যেন, যাই হোক নামটা ভুলে গেলাম। ফরিদপুর সিনেমা হলের, এটা ঠিকানে অনেক স্মৃতিময় সিনেমা হলটা। তো ওইখানে এসে সিনেমা দেখতাম, সাইকেল রেখে দিতাম বাইরে একটা মেকারের দোকানে, সিনেমা দেখে আবার 3 ঘন্টা সিনেমা দেখে আবার কিছু খেয়ে টেয়ে আবার রওনা দিতাম, সাইকেল চালিয়ে চলে আসতাম। আবার একদিন দুদিন আসতাম না বাড়ি থেকে, আমি আর আমার একটা বন্ধু, দুজনে সবাই জানতো যে আমরা খুব মানে আমরা হারাবো না, আমরা হারানোর মতো ছিল না, আমরা বরং হারাই গেলে তাদের খুঁজে এনে দিতে পারবো, এটা বাল্য বয়স থেকে আমাদের উপরে এই ভরসা ছিল। আর আমার উপরে তো আমার ফ্যামিলির একটা বিরাট ভরসা ছিল। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার 1 ব্যাগ টাকা দিয়ে আমাকে পাঠিয়ে দিছে ইসলামপুর কাপড়ের বাজার করার জন্য। তখন বড় বড় 2জন আসা লাগে এরকম কাপড়ের বাজার করার জন্য। আর আমার আব্বা আমার খালি বলে দিছে, এইভাবে যাবি গুলিস্তান, এইভাবে দেয় দোকানে যাই, এই কাপড় পছন্দ করে নিয়ে আসবি। আমি 7-এ পড়াকালীন এই মার্কেটিং করছি। যাই হোক, এখন আজান দিয়ে দিছে, আজানের ভিতরে কথা বলা ঠিক না। আর আবার সুযোগ সময় পাইলে কথা বলবো। এই যে কথা বললাম, এই কথাগুলো হয়তো থেকে যাবে। আর সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের দেশে যে সরকার আছে, এই সরকারও একসময় তিতে হয়ে যাবে, এটা হবেই। একটা কবিতাও লিখছি আমি, খিচুড়ি, যে কয়দিন পরে বলবি খেদা খেদা। তো খেদানোর দরকার নেই, আমি নিজেই খিদে যাচ্ছি। আমি আজান দিয়ে দিছে। সবাই ভালো থাকবেন, সুস্থতা কামনা করি, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার।